সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতানের পক্ষ থেকে যুক্তিবিদ্যা ক্লাসে তোমরা যারা ক্লাসে জয়েন করছো বা করবে তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। শিক্ষার্থীদের পাশাপাশি আরও যারা ক্লাসটি উপভোগ করছে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার ক্লাসে গতকালই আমরা ক্লাসটি করেছি, যুক্তিবিদ্যার একটি ক্লাস করেছি এবং সেই যুক্তিবিদ্যার ক্লাসে আমাদের টপিক কি ছিল তোমাদের মনে আছে কিনা? আমরা যুক্তিবিদ্যার সাথে ব্যবসায় নীতিবিদ্যা ও পেশাগত নীতিবিদ্যার সম্পর্ক খুঁজছিলাম, তাই না? আমরা ব্যবসায় নীতিবিদ্যা এবং পেশাগত নীতিবিদ্যাতে যুক্তিবিদ্যার বিভিন্ন দিকগুলো দেখছিলাম যে কিভাবে যুক্তিবিদ্যা সেগুলোকে প্রভাবিত করছিল, কিভাবে নীতি গ্রহণে যুক্তিবিদ্যা প্রভাবিত করছিল। তোমাদের মনে আছে নিশ্চয়। আশা করি তোমরা গতকালের ক্লাসটি একটু পরে, ক্লাসের পরে একটু বই দেখেছো, পড়েছো। আর আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দর্শনে যুক্তিবিদ্যার সাথে কালিটা মনে হয় স্পষ্ট হবে না। যুক্তিবিদ্যার সাথে আমরা আজকে নন্দন তত্ত্ব এটির আলোচনা করব। নন্দন তত্ত্বের আলোচনা করব, এরপরে গণিতের একটি আলোচনা করব, তুলনামূলক আলোচনা করব। বিভিন্ন বিদ্যার সাথে সাবজেক্টের একটা আলোচনা আমাদের পড়তে হয়। আর এটা হচ্ছে যুক্তিবিদ্যার সাথে কম্পিউটারের একটি আলোচনা করা, তুলনামূলক আলোচনা করার চেষ্টা করবো আজকের ক্লাসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে যুক্তিবিদ্যা আমাদের জানা আছে যে যুক্তিবিদ্যা কি, সেটা তো আমরা আগেই ফার্স্টেই জেনেছি। যুক্তিবিদ্যার কাজ কি সেটা আমরা জানি। যুক্তিবিদ্যার কাজ মূলত হচ্ছে যুক্তি নিয়ে কাজ করা এবং যুক্তিগুলো বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা, তাই না, এবং নিরূপণ করা। এই কাজের সাথে সাথে আমরা তাহলে যুক্তিবিদ্যার যে কর্মপরিধি তার সাথে নন্দন তত্ত্ব বা অন্যান্য সাবজেক্টের কর্মপরিধির আসলে কি মিল আছে অমিল আছে সেটা আমরা একটু আলোচনা করবো। ওকে, দেখি কে কে জয়েন করে ফেলেছো আর ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। বারবার বলি আমরা ক্লাসে, কারণ ফ্রেন্ডরা তাহলে জানতে পারবে যে ক্লাস হচ্ছে। সাকিন আছো, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ইকবাল হোসেন আছো, ওয়ালাইকুম আসসালাম। শিমু আছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শিমু, তুমি কি ভোলা থেকে ক্লাস করছো? এক স্টুডেন্টের ভাই ফোন দিয়েছিলেন, গার্জিয়ান ভোলা থেকে, তার নাম শিমু বলছিল। ওকে, মোহাম্মদ সুলাইমান আছো, ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম। আখি আফরিন আছো, শান্টু, স্বাধীন আছো, ওয়ালাইকুম আসসালাম। সকলে আছো, অনেকেই আছো। রূপা আছো, নিশা চাই আছো, ও তো ভালো আনসারিং করে নিশা চাই ক্লাসে। তামান্না আক্তার আছে, অপু ঘোষ আরেকটা খুব রেগুলার স্টুডেন্ট, খুব ভালো ক্লাস করো তুমি। রঙিন স্বপ্ন আছো, তোমার নেম, ফেসবুক নেম। ওকে, মিথিলা রয় আছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই আছো, ক্লাসে জয়েন করে ফেলেছো। আমি আর আসলে সকলের নাম বলতে পারছি না, তবে তোমরা যারা সকলেই আছো ক্লাস করতে করতে কথা হয়ে যাবে, আনসার যখন করবে তখন দেখে ফেলবো। দুনিয়া কলেজ ইতি, ঢাকা দুনিয়া কলেজ। ওকে ভেরি গুড। ফারুকি স্কুল এন্ড কলেজ থেকে, রায়পুর লক্ষ্মীপুর থেকে আছো। মেহেদি হাসান, ভেরি গুড। লক্ষ্মীপুরের ওদিকে এখন শীত কি বেশি পড়ে গিয়েছে না? ওই উত্তরবঙ্গের দিকে একটু শীতটা বেশি পড়ে। ওকে, আমরা যে কথা দিয়ে আসছি, আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। ওকে, গল্প সম্পর্ক হয়ে গেল। যুক্তিবিদ্যা আর নন্দন তত্ত্বের মধ্যে সম্পর্ক বা সম্পর্ক নেই কোথায় সেটা আমরা দেখবো। নন্দন তত্ত্ব বলতে আমরা বুঝি, নন্দনের ইংলিশ টার্মিনোলজি থেকে আমরা আসলে কেন আমরা প্রথমে ব্যুৎপত্তিগত অর্থ পড়ি, কারণ তাহলে ওই শব্দটির রুট ওয়ার্ডটা দেখলে আমরা বুঝতে পারি যে এটির অর্থ কি হতে পারে, তাই না? তো দেখো, নন্দনের ইংলিশ ওয়ার্ড আমরা জানি অ্যাস্থেটিক্স, তাই না? অ্যাস্থেটিক্স। ওকে, তো অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নন্দন তত্ত্ব, এর বাংলা করা হয়েছে নন্দন তত্ত্ব। অ্যাস্থেটিক্স ওয়ার্ডটা এসেছে গ্রিক অ্যাস্থেটিকোস থেকে। আইস্থেটিকোস বা আইস্থনিমিয়া, তাহলে দেখো আইস্থেটিকোস। তো এই ওয়ার্ডের মিনিংটা কি আসে আসলে, যেটা থেকে এসেছে সেটি হচ্ছে যে আসলে ফিল করা, সেন্স করা বা এক্সপিরিয়েন্স লাভ করা। ওকে, প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ বা অভিজ্ঞতা অর্জন করা। ওকে, প্রত্যক্ষণ করা বা অভিজ্ঞতা অর্জন করা বা অনুভব করা। কি করা? অনুভব করা। এই সেন্সে বা এই অর্থে অ্যাস্থেটিকস শব্দটি ব্যবহৃত হতো। তো এই অ্যাস্থেটিকসের তোমার হচ্ছে এখান থেকে শব্দটি এসেছে, অ্যাস্থেটিক্স ইংলিশ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে অ্যাস্থেটিক্সের বাংলা আমরা নন্দন তত্ত্ব করছি। তাহলে এই ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী, মানে যে শব্দটি থেকে এসেছে তার অর্থ অনুযায়ী আমরা এটার কি অর্থ পাচ্ছি দেখো, অনুভব করা, প্রত্যক্ষ করা, অভিজ্ঞতা লাভ করা। তাহলে আমরা অর্থটি কেমন পাচ্ছি বলতো, যে আমরা যখন কোনো কিছুকে
আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, 5টি ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো দ্বারা কিংবা আমাদের যে বৌদ্ধিক শক্তি রয়েছে, আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, সেটি দ্বারা আমরা যখন কোনো কিছুকে অভিজ্ঞতায় লাভ করি বা প্রত্যক্ষণ করি বা অভিজ্ঞতা লাভ করি বা অনুভব করি, সেটিকে সেটিকে একটি মূল্যায়ন ধর্মী আলোচনা করা। তার সেই অনুভূতি বা সেই মনোভাবকে, এই যে অনুভব বা প্রত্যক্ষণের ফলে যে আমার যে অনুভূতি হলো, আমার যে অনুভূতি, সেই অনুভূতিকে বা মনোভাবকে কি করা, মূল্যায়ন ধর্মী রূপে প্রকাশ করা হয় যে বিদ্যাতে, বা প্রকাশ করার যে বিদ্যা, সেটি হচ্ছে নন্দন তত্ত্ব। ওকে, নন্দন তত্ত্ব। ওকে, নন্দন তত্ত্ব, আমরা নন্দন শব্দটির অর্থ জানি কিনা বলো তো? নন্দন মানে কি? নন্দন পার্কের নাম তোমরা শুনেছ। নন্দন মানে কে কি জানো? আমাকে একটু লিখে দাও তো দেখি। হ্যালো অক্সিজেন, কক্সবাজার সিটি কলেজ থেকে তোমার নাম। বাবা, সুন্দর নাম। ওকে, তাহলে বলো, তোমরা একটু বলে দাও যে এটা হচ্ছে যে নন্দন শব্দটি বলতে আমরা আসলে কি বুঝি বলো তো তোমরা দেখি, কে কেমন বলতে পারো? নন্দন পার্কে যাই কিসের জন্য? একটু মানে ঘুরতে, একটু ফ্যামিলি নিয়ে বাবা মায়ের সাথে সবাই মিলে আমরা অনেক সময় যাই ঘুরতে, তাই না? নন্দন বলতে আমরা কি বুঝি একটু দেখি, তোমাদের কি কনসেপ্ট আছে? তাহলে আমরা যেটা বলছিলাম, অ্যাস্থেটিক শব্দটির অর্থ দাঁড়ালো যে আমরা কোনো কিছুকে অভিজ্ঞতার মাধ্যমে লাভ করে, কোনো কিছুকে অভিজ্ঞতার মাধ্যমে বা প্রত্যক্ষণের মাধ্যমে অনুভব করে বা অভিজ্ঞতা অর্জন করে কোনো কিছু সম্বন্ধে, সেটিকে আবার কি করা, সেই অনুভূতিকে বা মনোভাবকে একটি মূল্যায়ন ধর্মী রূপে প্রকাশ করা। যেমন খুব সুন্দর কিংবা খুব খারাপ কি ভালো। আচ্ছা দেখো, আমরা প্রায়ই কথা বলি না যে কি বলি যে হচ্ছে যে উফ, ওই দৃশ্যটা যা সুন্দর ছিল না, ভয়ঙ্কর সুন্দর, অসাম না, অসাম মানে ভয়ঙ্কর সুন্দর। আমরা এটা আমরা একটা মূল্যায়ন করলাম। কিংবা তুমি আমরা ভেবেও সুখ পাই, মানসিক একটা ভাবনা যে আচ্ছা যদি আমি একটা সময় গিয়ে আমি আমার বাবা মায়ের জন্য এমন করব, আজ আমার বাবা মা আমার জন্য কষ্ট করছে। তোমরা অনেকেই আছো যারা তোমরা ভাবো না যে আমি আমার বাবা মায়ের জন্য একদিন এই কাজটি করব, বা আমি আমার পরবর্তী প্রজন্মকে এই সুন্দর করে সাজাবো, আমার পৃথিবীটাকে সুন্দর করে সাজাবো। এই যে মানুষের কল্পনা শক্তি প্লাস বাস্তব অভিজ্ঞতা, এটার মিশ্রণে একটা মূল্যায়ন তৈরি হয়। আর সেই মূল্যায়ন ধর্মী যে আলোচনা যে বিদ্যাতে করা হয়, সেটি হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে তোমরা নন্দনের অর্থ কি দিলে? অসাম দিয়েছ। সৌন্দর্য লিখেছে রুনি। তারপরে শিমু খান লিখেছে সুন্দর। তারপরে হচ্ছে যে বরণী সাহা লিখেছে সৌন্দর্য। ও ভেরি গুড। নন্দন মানে যে সৌন্দর্য, সেটা তোমরা খুব ভালো জানো। তাহলে আসলে নন্দন মানে সৌন্দর্য তত্ত্ব। আসলে তাহলে নন্দন তত্ত্ব মানে দাঁড়াচ্ছে কি? সৌন্দর্য তত্ত্ব। যদিও অ্যাস্থেটিক্স যে ইংলিশ ওয়ার্ডটা রয়েছে, সেই ইংলিশ ওয়ার্ডের যে রুট ওয়ার্ডের মিনিং, সেখানে কিন্তু সুন্দর শব্দটি নেই। তোমরা খেয়াল করছো? দেখো, অ্যাস্থেটিক্সের মিনিং কি আছে? অনুভব করা, প্রত্যক্ষ করা বা অভিজ্ঞতা। তো সেখানে যদিও সুন্দর না থাকে, কিন্তু আমরা সংজ্ঞাতে যেটা বলছি, অ্যাস্থেটিক্স বলতে আমরা যেটা বলছি, সেটা হচ্ছে যে প্রত্যক্ষণ। আমি মনে করো যে সাপোজ হচ্ছে যে কনকনে শীতে খেজুরের রস খাওয়ার যে একটা সৌন্দর্য রয়েছে, একটা তৃপ্তি রয়েছে, একটা ইনার আমরা একটা মানে ট্রানকুইলিটি পাই, একটা শান্তি পাই, প্রশান্তি পাই, যে একটা শীতের সকালে গিয়ে গ্রামে খেজুরের রস খাওয়ার একটা যে মজা। তো এইটার ভিতরে এটা একটা অভিজ্ঞতা, এটা একটা প্রত্যক্ষণ বা একটা অভিজ্ঞতা। আমার যে সেন্স রয়েছে, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা বা একটা অভিজ্ঞতা অর্জন করা, এই যে অভিজ্ঞতাটা, কিন্তু এর মধ্যে একটি সৌন্দর্য বোধ রয়েছে, এর মধ্যে কিন্তু একটা তোমার নান্দনিকতা রয়েছে। তোমার ভিতরে একটা, তুমি বলো, সারাদিন তুমি ঘরের মধ্যে যদি থাকো, সারাদিন ঘরের মধ্যে বসে আছো, তুমি হচ্ছে যে তোমার এটা একটা অভিজ্ঞতা, কেউ নাই, টিভি নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, একটা ঘরের মধ্যে জেলের মতো বসে আছো, এটা তোমার একটা অভিজ্ঞতা। আবার তোমার মনে করো যে বিকেলে তুমি বের হয়েছো, ফ্রেন্ডের সাথে একটু খেলাধুলা খেলেছো, যারা ছেলে তারা ক্রিকেট খেললাম, মেয়েরা এমনি অন্য খেলা খেললাম, বা এমনি গল্প আড্ডা দিলে, তারপরে এসে সন্ধ্যাবেলা বাবা মায়ের সাথে একটা সুন্দর আড্ডা পরিবেশে একটু চা নাস্তা করে পড়তে বসে গেলাম। এভাবে সারাটা দিন কাটলো, তোমার স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, সকাল উঠে পড়াশোনা করেছো, খুব সুন্দর গোছানো দিনটা গিয়েছে। তাহলে ওই যে দুইটা দিনের যে অভিজ্ঞতার যে পার্থক্য আছে না, এই যে অভিজ্ঞতা, কিন্তু দুইটাই অভিজ্ঞতা, বাট এই অভিজ্ঞতা দুটির পার্থক্য আছে। তুমি কি করবে? তোমাকে যদি বলা হয় আচ্ছা আজকের দিনটি কেমন কেটেছে, যে দিনটি জেলে ছিলে, মানে জেলে না, দ্যাট মিনস একটি ঘরের মধ্যে তুমি বলতেছিলে, বলবে উফ আজকের দিনটি খুব বোরিং গিয়েছে, খুব মানে ক্লান্তিকর ছিল, আর খুব বাজে, কোনো কিছু করার নাই, একেবারে বসেছিলাম। এই অভিজ্ঞতাটা তোমার তিক্ত অভিজ্ঞতা। আর মিঠা অভিজ্ঞতা কোনটা?
ওই যে খেজুরের রস খেয়েছো, কিংবা হচ্ছে যে সারাদিন যে সুন্দর করে টাইমটা গুলো কেটেছে, যখন যা করার দরকার ছিল তখন তা করতে পেরেছো, তাহলে সেটা হচ্ছে যে তোমার সুন্দর একটা অভিজ্ঞতা। এই যে অভিজ্ঞতার যে একটা মূল্যায়ন ধর্মী ব্যাপার, গতদিন আমরা আচরণের মূল্যায়ন করেছি, যে আচরণ ভালো না মন্দ, কিন্তু আজকে আমরা কিসের নন্দন যখন পড়ছি তখন কিসের মূল্যায়ন করছি? অভিজ্ঞতার মূল্যায়ন করছি, যে আমাদের অভিজ্ঞতাটা বা আমরা যে অনুভূতিটা পেলাম বা প্রত্যক্ষণ করলাম, যেটা আমরা বলি ইন্দ্রিয়, মানে যেগুলো আমরা পারসেপশন করি, সেইগুলি আসলে কেমন হলো, সেগুলি সুন্দর হলো না ভালো হলো। তাই সেহেতু এক ধাপ এগিয়ে এসে অ্যাস্থেটিক্সের মিনিংটা বাংলাতে করা হয়েছে নন্দন তত্ত্ব। মানে সরাসরি বলেই দেওয়া হচ্ছে যে সৌন্দর্য তত্ত্ব, মানে সুন্দর না অসুন্দর, মানে ভালো লাগার বিষয় না রুচির ব্যাপার, এইগুলো নিয়ে যেখানে আলোচনা করা সেটাই হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রুট ওয়ার্ডের সাথে আমাদের যে বাংলা মিনিং করা হয়েছে তার সাথে একটু পার্থক্য থাকলেও আসলে বেসিক মিলই রয়েছে, তাই না? ওকে, দেখো তাহলে আমরা নন্দনতত্ত্বের সংজ্ঞা বা এটা কি বিষয় সেটা আমরা বুঝে গেলাম। নন্দনতত্ত্বটা ঠিক আছে, এটা হচ্ছে অভিজ্ঞতার মূল্যায়নকারী একটি বিদ্যা। এখন আমরা আসি যে তাহলে নন্দনতত্ত্বের সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য মানে মিল কোথায় আর অমিল কোথায়, এটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো যুক্তি, আমরা যেহেতু বিদ্যার সাবজেক্ট আর সাবজেক্টে তোমরা বলতে পারো স্যার নন্দনতত্ত্ব একটা আলাদা সাবজেক্ট, যুক্তিবিদ্যা একটা আলাদা সাবজেক্ট, কি দরকার আলোচনা করার? কিন্তু আসলে আমাদের জ্ঞানের জন্য, আমাদের আমাদের মানে নলেজের আসলে সমৃদ্ধির জন্য, এনরিচমেন্টের জন্য আমাদের কি করতে হয়, যে আমাদের অন্য সাবজেক্টের তুলনা করতে হয়, তাহলে আমাদের লাইফটা পূর্ণ হয়। এই কোর্সটা তোমরা বুঝো, আমাদের লাইফটা পূর্ণ হইতে কি আমাদের শুধু মনে করো যে টাকা ইনকাম করছি, তাহলে কি আমার লাইফটা ভালো হবে? না, আমার টাকা দরকার আছে, আমার সময় দরকার আছে, আমার বিশ্রামের দরকার আছে, আবার শুধু অলসতা না, আমার কাজেরও দরকার আছে, আবার আমার মনে করো যে একটু বিনোদনের দরকার আছে। একটা মানুষের লাইফ কখন পূর্ণ হয়? তখন তার সবটা দিক থাকে। তো যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের সম্পর্ক পড়ছি কিংবা নীতিবিদ্যার সম্পর্ক পড়ছি, আমরা সবগুলোকে ইন্টার রিলেট করছি, আন্তঃসম্পর্কিত করছি, যে আমাদের লাইফটাকে পূর্ণ করার জন্য। যে দেখি যে যুক্তিবিদ্যা আমি পড়ছি কেন দরকার আছে, আমার নন্দন তত্ত্বের ক্ষেত্রে যুক্তিবিদ্যার দরকার আছে, বা যুক্তিবিদ্যার ক্ষেত্রে নন্দন তত্ত্বের দরকার আছে। এই সেন্সগুলো গ্রো করার জন্য তোমাদেরকে এই বিষয়গুলো পড়ানো হয়। ওকে, তাহলে দেখো আমরা চলে যাই আলোচনায়। সাদৃশ্যের মধ্যে আমরা প্রথমত দেখি যে যুক্তিবিদ্যা, তোমরা যদি পরীক্ষার কথা বলো, পরীক্ষা আনসার করতে হবে, তাই না? তাহলে তোমরা ফার্স্টে যেটা লিখবে যে উভয়ের উৎস এক। কি এক? উৎস একই। উৎস মানে সোর্স। কোথায় পেয়েছি আমরা যুক্তিবিদ্যা আর নন্দতত্ত্ব? আমরা বলেছিলাম দর্শনের শাখা এগুলি। কি বলেছিলাম? দর্শনের শাখা। আমরা দর্শনকে ভাগ করেছিলাম বিভিন্ন ধরনের বিদ্যায়, তার মধ্যে একটা প্রকার ছিল হচ্ছে মূল্যবিদ্যা। তোমাদের মনে আছে কিনা? জ্ঞানবিদ্যা ছিল, অধিবিদ্যা ছিল, কিন্তু দর্শনের যে প্রকারভেদ আমরা প্রথম দিন ক্লাসে করেছি সেখানে পেয়েছি মূল্যবিদ্যা অ্যাক্সিওলজি, যেটা হচ্ছে যে কি করে, মানে মূল্যায়ন ধর্মী যে বিদ্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে একটা রয়েছে হচ্ছে যুক্তিবিদ্যা, সেটা মূল্যায়ন করে যুক্তিকে মূল্যায়ন করে, যে বৈধ যুক্তি না অবৈধ যুক্তি। আর একটা পড়েছিলাম গতদিন পড়েছি নীতিবিদ্যা, সেটা মূল্যায়ন করে কাকে? আচরণকে মূল্যায়ন করে, যে না আমার আচরণটা সঠিক, নৈতিক না অনৈতিক। আর আজকে পড়ছি নন্দন তত্ত্ব, যেটা মূল্যায়ন করে কাকে বলতো? একটু আগে কিন্তু আমি বলেছি ক্লাসে, নন্দন তত্ত্ব মানে কোন বিষয়টাকে মূল্যায়ন করে? তোমরা একটু আমাকে লিখে দাও, আমি লিখে দিতে থাকো, আমি একটু বলেও দিই। নন্দতত্ত্বে একটু মূল্যায়ন করা হচ্ছে অভিজ্ঞতাকে মূল্যায়ন করে। কাকে মূল্যায়ন করে? অভিজ্ঞতা বা অনুভূতিকে মূল্যায়ন করে। তাহলে দেখো এগুলি সবই কি মূল্যবিদ্যার অন্তর্গত, মূল্যায়ন ধর্মী বিষয়। তাই উৎসের দিক থেকে এদের মিল রয়েছে। প্রথমত উৎসের দিক থেকে এদের মিল রয়েছে, কারণ উভয় সবগুলো দর্শনের অন্তর্ভুক্ত বা মূল্যবিদ্যার অন্তর্ভুক্ত। তাহলে যেহেতু মূল্যবিদ্যার অন্তর্ভুক্ত, উৎসের দিক থেকে মিল রয়েছে, তাহলে আমরা বলতে পারি আরেকটা বৈশিষ্ট্য, আমরা পয়েন্ট আমাদের পরীক্ষা খাতায় তো লিখতে হবে, সুন্দর করে গুছিয়ে পয়েন্ট আউট করে স্যারকে দেখিয়ে দিতে হবে, স্যার আমি জানি, নাকি? তাহলে আমাদের একটা পয়েন্ট লিখতে হবে, সেটা হচ্ছে যে উৎস যেমন এক তেমনি উভয়ই কি মূল্যায়ন ধর্মী। যে কথাটা একটু আগেই বললাম, উভয়ই মূল্যায়ন ধর্মী। একই এই প্রকারভেদটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা কিন্তু দুইটা বৈশিষ্ট্য লিখতে পারবে, তাই না? যে একটা হচ্ছে উভয়ই একই উৎস থেকে এসেছে, যুক্তিবিদ্যা এবং নন্দতত্ত্ব, আর একটা হচ্ছে সবগুলোই কি মূল্যায়ন ধর্মী বিদ্যা, তাই এদিক থেকে তাদের মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। আচ্ছা, এরপরে আর সাদৃশ্যের বিষয়ে তোমরা আসো। নেক্সট যদি আমরা সাদৃশ্য বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে উভয়ের ক্ষেত্রেই কি করা হয়, দেখো আমাদের বৈষয়িক যে প্রয়োজন, বৈষয়িক বুঝো তো, মানে বিষয় সম্পত্তি বলি না আমরা, সম্পত্তি, টাকা, সম্পদ, এই প্রয়োজনের ঊর্ধ্বে উঠে কিন্তু এরা
কোনো কিছু খোঁজার চেষ্টা করে। কি খোঁজার চেষ্টা করে? যুক্তিবিদ্যা সত্যকে খোঁজার চেষ্টা করে, যে না এই কাজটি সত্য, এই সকলের জন্য মানে সকলের জন্য সকল মানুষ সমান হবে, কৃষ্ণাঙ্গ কিংবা শ্বেতাঙ্গ কিংবা গরিব কিংবা দরিদ্র কেউ আলাদা থাকবে না, কারণ কি মানুষ মাত্রই সমান। এই যে সত্যকে খোঁজার যে চেষ্টা, এরা কি মানে বৈষয়িক যে প্রয়োজন, মানব জীবনের যে টাকা পয়সা সম্পদ, এইসব প্রয়োজন থেকে ঊর্ধ্বে উঠে কোনো একটা বিষয় মূল্যায়ন করে, তাই না? তেমনি নন্দন তত্ত্ব কি করে? এই যে সব আমাদের ব্যস্ততার ভিড়ে, ব্যস্ততা থেকে বের হয়ে এসে একটু সৌন্দর্য খোঁজার চেষ্টা করে, যে এটা ভালো হলো না খারাপ হলো, আমি যেহেতু ছুটছি, লাইফটা কি আমার আসলে সুন্দর লাইফ, না আমি একটু যদি রিল্যাক্স মোডে থাকতাম, সাথে গোছানো লাইফ লিড করতাম, সেটা বেশি সুন্দর হতো। এই যে একটা মূল্যায়ন ধর্মী যে আলোচনা, তার মধ্যে থেকে আসলে কি করে, এরা বৈষয়িক বিষয়ের ঊর্ধ্বে উঠে আলোচনা করে, বৈষয়িক বিষয়ের ঊর্ধ্বে, ওকে, বিষয়ের ঊর্ধ্বে উঠে আলোচনা করে। এই বিষয়টা তোমরা আসলে বুঝতে পেরেছো কথাটা একটু টাফ, একটু কেমন যেন শব্দটা একটু কঠিন, কিন্তু বৈষয়িক বা মানে পার্থিব যে সম্পদ এইসব বিষয়ের ঊর্ধ্বে উঠে আলোচনা করে, ওকে। এই যে একটা বিষয়। আর আরেকটি সাদৃশ্যের বিষয় রয়েছে এদের মধ্যে, সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যা ও নন্দতত্ত্ব উভয় ভাষার বিষয়। এর আগে তোমরা পড়েছো, যুক্তিবিদ্যা কিন্তু ভাষা নিয়ে আলোচনা করে। আমি কিন্তু বারবার বলেছি, ভাষা ভাষা বলতে কি, কি আর ব্যাকরণবিদ্যার মতো ভাষা নিয়ে আলোচনা করবে, যে ব্যাকরণ নো, গ্রামাটিক্যাল আলোচনা করবে না। বাট যুক্তিবিদ্যায় যুক্তি দিতে গেলে ভাষার স্পেসিফিক ইউজ করতে হবে, একটা শব্দ যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করতে হবে, সেই অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করার জন্যই তোমার হচ্ছে যে ভাষাটাকে নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যা। আবার নন্দনতত্ত্ব কিন্তু ভাষা নিয়ে আলোচনা করবে, তাই না? নন্দনতত্ত্ব যদি ভাষা নিয়ে আলোচনা নাই করবে, তাহলে তো কবিরা যাবে কোথায় বলো? কবিরা তো কবিতা লিখে না, সাহিত্যিকদের সাহিত্য পড়ে আমরা মজা পাই, সাহিত্যের রস আস্বাদন করতে বলা হয়, তাই না? তো সাহিত্য পড়লে আসলে বলা লাগে না, আমরা একটা সাহিত্য পড়লে তার মধ্যে ঢুকে যাই। একটা গল্প পড়ছি খাওয়া দাওয়া নাই, অনেকে আছে না তোমরা, যে গল্পের বই পড়ছো বা একটা উপন্যাস পড়ছো, নাটক পড়ছো, পড়তে পড়তে আম্মু ডাকছে খাইতে, না যাও যাচ্ছি, আগে আরো 10টা পৃষ্ঠা আছে শেষ করে নিই, তাই না? এমনি বই পড়তে ইচ্ছা করে না, বাট গল্প উপন্যাসের বই পড়তে দেখবা যে দিন কেটে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো এই যে এটাই হচ্ছে সাহিত্যের রস, যে সাহিত্য বা সাহিত্য তো ভাষা নিয়ে সৃষ্টি। কবিতা একই বিষয়ে তুমিও জানো আমিও জানি, কিন্তু একজন কবি এমনভাবে গুছিয়ে সুন্দর করে সেইগুলোকে, নানান ছোটখাটো বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরে, আমাদের কাছে অসাধারণ লাগে। এই যে ভাষার যে কাব্যিক প্রকাশ, এটাও কিন্তু নন্দন দত্তের একটি অংশ, তাই না? তার যে নান্দনিক সৌন্দর্য, নান্দনিকতা, সেটা নিয়ে আলোচনা করে। তাই উভয় ক্ষেত্রেই কিন্তু কি করা হয়, ভাষা নিয়ে আলোচনা না, ভাষা নিয়ে আলোচনা করা হয় উভয় ক্ষেত্রে। এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু কি রয়েছে, জুয়েল নতুন করে জয়েন করেছে, ভেরি গুড, ওকে। ফারজানা নাজনীন দেখছে, রুমা, আচ্ছা, ওকে। তাহলে দেখো ভাষা নিয়ে আলোচনা করছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা পেলাম, যে সমস্ত দিকে যুক্তিবিদ্যা এবং নন্দন দত্তের মধ্যে সাদৃশ্য রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা সাদৃশ্যের বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা আসবো বৈসাদৃশ্য, মানে অমিল কোথায় আছে, তাই না? যুক্তিবিদ্যা আর নন্দন তত্ত্ব দুইটি তো ভিন্ন সাবজেক্ট, যতই আমরা বলি না কেন এই দিক থেকে ওই দিক থেকে মিল আছে, আসলে তো আলটিমেটলি অমিল থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে অমিল বা বৈসাদৃশ্য কোথায় কোথায় আছে আমরা সেটা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, ওইটাতে যেমন আমরা প্রথমেই মনে রাখবো উৎস একই, তেমনি আমরা এটা বলবো হচ্ছে উৎস হোক এক, বাট দুইজনের আসলে আলোচ্য বিষয়বস্তু ভিন্ন বলেই না দুইটা ভিন্ন সাবজেক্টে তৈরি হয়েছে, যদিও তাদের মাদার অরিজিনটা এক জায়গা থেকে হয়েছে, বাট তাদের আলোচনার বিষয়বস্তু ভিন্ন বলেই না দুটো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে গেছে, তাই না? সো তাদের আলোচ্য বিষয়বস্তু ভিন্ন। তোমরা যে কোনো বৈসাদৃশ্য বা সাদৃশ্যের ক্ষেত্রে এই সমস্ত, এই যে আজকের যে টপিক বা গতদিন যেগুলো পড়েছি, কিছু কমন বিষয় তোমরা খেয়াল করবে। একটা বিষয় হচ্ছে উৎসের দিক থেকে মিল আছে কিনা, আলোচ্য বিষয়বস্তু এক হতে পারে বা ভিন্ন হতে পারে, উভয় ক্ষেত্রে আকারগত বিজ্ঞান না হচ্ছে যে বস্তুগত বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো কমন বিষয়, এগুলো একটু মনে রাখবে, তাহলে তোমাদের আনসার করাটা সহজ হয়ে যাবে। আলোচ্য বিষয়বস্তু ভিন্ন কিভাবে একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা জানো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু কি, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যুক্তি, আর নন্দনতত্ত্বের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কি, অভিজ্ঞতা নিয়ে, প্রত্যক্ষ নিয়ে আলোচনা করে। আচ্ছা, আমি এর আগে যে একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেন আনসার কি কেউ করতে পেরেছিল? অভিজ্ঞতা একটু আরেকটুবার পড়লে ভালো হবে। অক্সিজেন, ওকে, আমি আনসার খুঁজছি। ওকে, তাহলে তোমরা সেই আনসারটা করেছো, আমি দেখতে পাচ্ছি না হয়তো। দেখো একটু খেয়াল করো, আলোচ্য বিষয়বস্তু তাহলে কি ভিন্ন রয়েছে। এটা হচ্ছে যুক্তিবিদ্যার জন্য যুক্তিবিদ্যার জন্য আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যুক্তি,
আর নন্দনতত্ত্বের জন্য আলোচ্য বিষয়বস্তু হচ্ছে অভিজ্ঞতা, নাকি অভিজ্ঞতার মূল্যায়ন করা হয় এখানে। সৌন্দর্যবোধ, এর আলোচ্য বিষয়বস্তুই হচ্ছে কি সৌন্দর্যবোধ বা রুচিশীলতা, এগুলো হচ্ছে এর আলোচ্য বিষয়। ওকে, এরপরে যে বিষয়বস্তুতে এর সাথে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে, দেখো যুক্তিবিদ্যা তে কোনো আবেগের স্থান রয়েছে বলো? যুক্তিবিদ্যা কি কোনো আবেগ নিয়ে কাজ করে? যে তুমি যদি আবেগের সাথে বলো যে না কোনো মানুষ অমর না, না তুমি আমি অমর, অনেকে বলতে পারে যে আমি অমর হয়ে থাকবো তোমার জন্য, নাকি বা তুমি আমার জন্য অমর, এটা কখনো সম্ভব না। আবেগের কোনো স্থান নেই, সকল মানুষ মরণশীল, ঠিক আছে, এটা যুক্তিবিদ্যায় সিদ্ধান্তে মেনে নিতেই হবে। কিন্তু নান্দনিকতার মাঝে কিন্তু আবেগের স্থান রয়েছে, তাই না? আবেগের অনুভূতির স্থান রয়েছে। কারো একটু আবেগ বেশি, সে একটু সামান্য কিছু সৌন্দর্য দেখলেই বলে বাহ কি সুন্দর কি সুন্দর। আর অনেকে আছে একটু স্টোইক টাইপের, নির্বিকার টাইপের, অনেক সুন্দর কিছু দেখছে চুপ করে আছে, হ্যাঁ দেখছে ঘুরছে ফিরছে না। তো এই যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করে, ভিন্ন ভিন্ন হয়। তার মানে এখানে কিন্তু নন্দনতত্ত্বে আবেগের জায়গা থাকলেও যুক্তিবিদ্যায় কোনো আবেগের স্থান নেই। যুক্তিবিদ্যায় জুবি লিখি আমি, যুক্তিবিদ্যা, জুবিতে আবেগের স্থান নেই। ওকে, আবেগের স্থান নেই। কিন্তু উল্টো কথাটা নন্দনতত্ত্বের ক্ষেত্রে আবেগের স্থান অবশ্যই আছে। আবেগ যদি, অনুভূতি যদি না থাকতো তাহলে মানুষের ভিতরে নান্দনিকতা আসতো না, নাকি? আবেগ অনুভূতি আছে বলেই মানুষের ভিতরে নান্দনিকতা রয়েছে। তো এই হচ্ছে, এটা একদিক থেকে অমিল ছিল। তাহলে ওই কথার প্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি, দেখো আবেগের বিষয়টা কিন্তু আত্মগত। যুক্তিবিদ্যা, যদি আমি একটু যুক্তিবিদ্যা আর নন্দনতত্ত্বটাকে একটু আলাদা করে লিখে দেখাই তোমাদের একটু ভালো হয়। এটা হচ্ছে যে যুক্তিবিদ্যাকে এদিকে রাখি আর নন্দনতত্ত্বকে ওদিকে রাখি। ওকে, যুক্তিবিদ্যাটা হচ্ছে বস্তুগত, কেমন বস্তুগত, আর নন্দনতত্ত্বটা হচ্ছে এদিকে আর লিখি, এটা হচ্ছে আত্মগত। তোমরা আত্মগত আর বস্তুগত এটা কি জানো? অবজেক্টিভ, সাবজেক্টিভ। সাবজেক্টিভ তো আমরা নাউন প্রোনাউন ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না, আমরা বলছি বস্তুগত আর আত্মগত বলতে বোঝাচ্ছি যে মনে করো যে ডিপেন্ড করে যখন কোনো কিছু সত্য, মানে কোনো কিছু যখন ডিপেন্ড করে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়, যখন মানুষের উপর ডিপেন্ড করে। যেমন মনে করো যে রবীন্দ্রনাথের একটা তোমরা কবিতা পড়েছো না, যে কবিতাটা এক্স্যাক্টলি শ্লোকগুলো আমার মনে আসছে না, কিন্তু কথা হচ্ছে যে আমি দেখলাম পান্নাকে সবুজ তাই পান্না হলো সবুজ, বা পান্না সুন্দর, চুনি হল, চুনিকে সুন্দর দেখছি তাই চুনি সুন্দর, তাই না? একটা কোনো কিছুকে লাল, মনে যে রবীন্দ্রনাথ তার বাড়ির পাশের ঘাসের কণার উপরে একটা শিশির দেখেছে, সেটাকে সে বলছে যে এটা অনেক সুন্দর বলে সে বলছে সে সিন্ধু দেখতে গিয়েছে, অন্য কিছু দেখতে গিয়েছে, বাট ঘাসের কণার উপর শিশিরের যে সৌন্দর্য আছে সেটা সে খেয়াল করেনি। তার মানে ঘাসের কণার উপরে শিশিরটাকেও তিনি সুন্দর বলেছেন, অনেক সুন্দর বলেছেন। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। রবীন্দ্রনাথ যেভাবে সুন্দরটা খুঁজে পেয়েছেন, আমি তুমি তো সেভাবে সুন্দরটাকে খুঁজে পাই না বা নাও পেতে পারি, তাই না? তার মানে এটা হচ্ছে ওই ঘাসের কণার উপর, ডগার উপরে যে শিশির কণার সৌন্দর্য, সেটা তার কাছে সুন্দর, বাট আমার কাছে সুন্দর নাও লাগতে পারে, তাই না? গোলাপ ফুলের সৌন্দর্য আমার কাছে গোলাপ ফুল সুন্দর নাও লাগতে পারে, আমার কাছে অন্য একটা ফুল সুন্দর বেশি লাগতে পারে, তাই না? তো এই যে সৌন্দর্য বোধ, এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে ভিন্ন হয়, এক এক মানুষের ক্ষেত্রে ভিন্ন হয়, তাই না বলো? কিন্তু যুক্তিবিদ্যার যে যৌক্তিক নীতি বা যৌক্তিক সিদ্ধান্ত, সেটা মানুষের ক্ষেত্রে মানুষের ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। সেটা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে হতে হবে এবং বৈধ যুক্তি হলে তার সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। তাই এটি হচ্ছে যে আসলে সত্য তাই সত্য। ঠিক যেমন মনে করো যে আমার হাতে একটি কলম মার্কার আছে, এটি যেমন সত্য কথা তোমরা দেখতে পাচ্ছ, সত্য তাই বস্তুগতভাবে আছে আমার হাতে মার্কার। আর আমি যদি বলতাম আমার মনে আজ অনেক সুখ, আজ আমি অনেক আনন্দিত, তোমরা কিন্তু এটা আসলে দেখতে পারতে না। এটা আমি আমার ভিতরে কথা বলছি, আমার কাছে বলছি ও শীতকালটা যা সুন্দর, শীতকালটা খুব মজার। এটা শীতকালের প্রতি আমার একটা নান্দনিকতা, যে শীত আসলে আমার কেমন জানি ভালো লাগে। অনেকেই বলবে না শীতকালটা খুব বাজে, এটা আমার ভালো লাগে না। সো এটা ডিপেন্ড করে মানুষটাই মানুষের উপরে। তাই এটি হচ্ছে আত্মগত, নন্দনতত্ত্ব সৌন্দর্যবোধ আত্মগত, আর যৌক্তিক সত্য বা যৌক্তিক বিদ্যার এই বিষয়গুলো হচ্ছে বস্তুগত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, হাতিয়া থেকে ক্লাস করছো সোহেল তানভীর। হাতিয়া বেশ দূরের আমাদের, না? হাতিয়াতে হচ্ছে যারা আছো ওখানে, তো হাতিয়া থেকে তোমার নাম কি? ক্লাস করছো সোহেল তানভীর। ও ভেরি গুড। তুমি কোন কলেজে? হাতিয়ার কলেজের নামটা কি একটু আমাকে লিখে দাও তো। ওকে, দেখো তাহলে আমরা এই টপিকটা আশা করি বুঝতে পেরেছি, তাই না?
আবার একটা বিষয় হচ্ছে যে দেখো, যে যুক্তিবিদ্যায় বৌদ্ধিক বিষয়গুলি যতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে নন্দনতত্ত্বে বৌদ্ধিক বিষয় না, মানে বুদ্ধিগত বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ না। রিজন বা যুক্তি, রিজন যেটা আমরা বলি বাংলায় যদি বলি যুক্তি, মানে যুক্তিবোধ যতটা গুরুত্বপূর্ণ, এখানে যুক্তিবোধটা তোমার গুরুত্বপূর্ণ, শার্প রিজন লাগবে। বাট নন্দনতত্ত্বের ক্ষেত্রে যুক্তিবোধ না, বরং আবেগ অনুভূতির গভীরতা লাগবে। কি লাগবে? আবেগ অনুভূতির গভীরতা লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের মধ্যে বেশ কিছু বিষয় আমরা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখতে পেলাম। এটা একটা আমাদের টপিক ছিল, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এই জুয়েল লিখেছে স্যার, আবার বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটা বুঝিয়ে দিলে ভালো হয় একটু বলো পরে। ওকে, একটু পরে এখনই লিখে দাও, সমস্যা নেই। যে আমি যে কথা বলেছি কোনটা বুঝিয়ে দিলে ভালো হয়। ওকে, আমরা তাহলে যুক্তিবিদ্যা আর নন্দনতত্ত্বের টপিকটি শেষ করলাম। এরপরে আমরা আসি গণিত নিয়ে। ওকে, গণিত এবং যুক্তিবিদ্যার সম্পর্ক আজকে আমরা এটাও দেখব, যুক্তিবিদ্যা এবং গণিত। ওকে, দেখো গণিত আসলে গণিত সাবজেক্টে কেন চলে আসলো এখানে জানো? আসলে গণিতে তো আমরা নানান ধরনের প্রতীক ইউজ করি, বিভিন্ন নীতি ইউজ করি, এবং আমরা তোমাদের এর আগেও বলেছি, পিথাগোরাসের কথা বলেছি, তিনি আসলে যুক্তিবিদ হিসেবেও ধরা হয়, দার্শনিক হিসেবে ধরা হয়। তো গণিতের যে কার্যক্রম আর যুক্তিবিদ্যার যে কার্যক্রম, এদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। যেমন গণিত স্ট্রিক্টলি নিয়ম মেনে চলে, যুক্তিবিদ্যা নিয়ম মেনে চলে, তাই না? গণিতে প্রতীক ব্যবহার করা হয়, যুক্তিবিদ্যাতেও প্রতীক ব্যবহার করা হয়। আবার যুক্তিবিদ্যার অনেক বিষয়ই গণিতের সাথে সম্পর্কিত, তাই না? একটা সময় ছিল রাসেল, কিংবা রিসেন্ট টাইমে তারা হচ্ছে যে রাসেলের যে বই, বার্ট্রান্ড রাসেলের যে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, আলফ্রেড হোয়াইটহেডের সাথে লিখেছেন, সেগুলোতে তারা আসলে এতটা স্ট্রিক্ট পর্যায়ে চলে গিয়েছিলেন যে যুক্তিবিদ্যা, তারা বলছিলেন যে সবকিছুকে, গণিতকেও আলটিমেটলি যুক্তিবিদ্যাতে রূপান্তর করা সম্ভব। তো এইগুলো হচ্ছে হাই থটের ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে তাহলে যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে বেশ কিছু বিষয় সম্পর্ক এবং সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা খুঁজে পাবো, সেজন্য আমরা আলোচনা করছি। তো ম্যাথমেটিক্স শব্দটির কাজ, গণিতের ওয়ার্ডে তোমরা জানো ম্যাথমেটিক্স, এটারও রুট ওয়ার্ড আমরা যদি খুঁজতে চাই তাহলে পাবো ম্যাথমেটিকা। ওয়ার্ডটি এসেছে ম্যাথেমা থেকে। ম্যাথেমা, এই রুট ওয়ার্ডগুলো একটু, এইগুলো কখনো কোনো পরীক্ষা আসতে পারে, তো তোমরা একটু পড়ে রাখবে, এর অর্থগুলো পড়ে রাখবে। ম্যাথেমা শব্দের অর্থ ছিল নলেজ, কিংবা হচ্ছে যে জ্ঞান। ওকে, নলেজ, এটা একটি ওয়ার্ডের মিনিং ছিল ম্যাথেমা শব্দের অর্থ। তো এই যে মিনিংটা, নলেজ অর স্টাডি, এইগুলো মিনিং ছিল জ্ঞান। হ্যাঁ, তো এগুলো দ্বারা কি মিনিং দেয়? যে জ্ঞান বা গবেষণা বা পড়াশোনা, ওকে, অধ্যয়ন। তো ম্যাথমেটিক্সটা আসলে আমরা এখনকার যে সেন্সটা বুঝি সেটা হচ্ছে যে এখান থেকে যে জ্ঞান নিয়ে গবেষণা, এগুলো স্টাডি করা। আসলে কি, গণিত হচ্ছে কোনো পরিমাণ বা সংখ্যা বা এই সমস্ত বিষয় নিয়ে যে যৌক্তিক বিচার বুদ্ধি দ্বারা কি করা হয়, বস্তু জগতিক যে আমাদের যে জগতের যে বিষয়গুলো রয়েছে, এগুলো যৌক্তিকভাবে কি করা, পরিমাপ করা, গণনা করা, হিসাব করা, তাই না? এই সমস্ত বিষয়গুলো নিয়েই যে আলোচনা করা, সেটাই হচ্ছে গণিত। অর্থাৎ বস্তু জগতে বা আমাদের জগতের যে সংখ্যার যে ধারণা রয়েছে, আমাদের যে গাণিতিক যে হিসাব রয়েছে, গণনা, হিসাব, এই প্রক্রিয়াগুলো বা পরিমাপ করার জন্য যে যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করা হয় যে বিদ্যাতে, সেটাই হচ্ছে গণিত, তাই না? তাহলে গণিতের সাথে যুক্তিবিদ্যার আমরা এখন সাদৃশ্যটা একটু দেখে নেব। পরীক্ষাতে মাঝে মাঝে গণিতের সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য আসে। ওকে, সাদৃশ্যটা আমরা একটু আলোচনা করব। প্রথম মিল আমরা যদি একটু খুঁজতে চাই, তো সেটা নিয়ে হচ্ছে যে প্রথম মিল আমরা কি পাবো, যে উভয়, আমি প্রথমেই বললাম যে উভয় হচ্ছে ওই যে আকারগত বিদ্যা। এই কথাগুলো কিন্তু কমন কথা, সবসময় আসবে যে এটা আকারগত, এটার রূপ কেমন। যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত বিদ্যা, তোমরা এর আগে পড়েছো, আমি তোমাদের পড়িয়েছি যে যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত। কারণ যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত বিদ্যা। কারণ হচ্ছে যুক্তিবিদ্যার মধ্যে সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো প্রণয়ন করা হয় এবং সেই নিয়ম কানুনগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো বৈধ না অবৈধ, তার মানে যে স্ট্রাকচার আছে, তাই এটা আকারগত বিদ্যা। গণিত সুনির্দিষ্ট নিয়ম কানুন, সূত্র বলো, স্বতঃসিদ্ধ নিয়ম বলো, সেগুলি মেনে চলে, তাই গণিত যুক্তিবিদ্যা উভয়ই হচ্ছে আকারগত বিদ্যা। এই দিক থেকে তাদের মধ্যে মিল রয়েছে। যেহেতু বললাম যে সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে বলে আকারগত বিদ্যা, তাই আমরা আবার বলতে পারি যে যুক্তিবিদ্যা ও গণিত উভয়ের মাঝে সুনির্দিষ্ট, উভয় কি করে, সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, সুনির্দিষ্ট নীতি নিয়ম মেনে চলে, নীতি আর নিয়ম মেনে চলে। এই দিক থেকেও তাদের তাহলে কি থাকলো, মেনে চলে। এদিক থেকে তাদের মিলটা আমরা খুঁজে পেলাম।
তাহলে দেখো যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে আমরা সুনির্দিষ্ট নীতি নিয়ম মেনে চলে, এটা একটা বৈশিষ্ট্য খুঁজে পেলাম। আবার দেখো যুক্তিবিদ্যা যেমন যুক্তির সত্যতা বৈধতা নিরূপণ করে বা যথার্থতা নিরূপণ করে, তেমনি গণিতের জ্যামিতিক যে বিভিন্ন থিওরেম গুলো রয়েছে, উপপাদ্যগুলো রয়েছে বা যেগুলো রয়েছে স্বতঃসিদ্ধ নীতি, সেগুলোকে কি করে প্রমাণ করার চেষ্টা করে। তার মানে যুক্তিবিদ্যাও যেভাবে কি করে যথার্থতা নির্ণয় করার চেষ্টা করে, যুক্তির যথার্থতা, তেমনি হচ্ছে যে গণিত কি করে তাদের সূত্রগুলো বা বিভিন্ন পরিমাপের বা বিভিন্ন হিসাব নিকাশের কি যথাযথ পরিমাপ করার চেষ্টা করে। এদিক থেকেও তাদের কি রয়েছে, মিল রয়েছে। আবার একটা বিষয় দেখো, যুক্তিবিদ্যাতেও প্রতীকের ব্যবহার করা হয়, গণিতেও কি করা হয়, প্রতীকের ব্যবহার করা হয়। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটা বিষয় বলি, বোঝার জন্য তো অবশ্যই পড়বে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষায় বারবার বলি, তোমাদের আলটিমেটলি কিন্তু আমাদের তো জ্ঞান লাভের উদ্দেশ্য তো আছে, আমরা তো সত্যিকার মানুষ হতে চাই, এটা তো অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রেজাল্ট ভালো হলে তুমি পরবর্তী ধাপে ভালোভাবে যেতে পারবে। সো রেজাল্ট ভালো করার জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা এই পয়েন্টগুলোকে কিন্তু নোট ডাউন করো, মানে ছোট 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 পয়েন্ট করে রাখো, যেন তোমরা আনসারটা ডেলিভার করতে পারো। তোমরা যদি বেশি পড়ে গুলায় ফেলো, মানে অবশ্যই সব পড়বে, বেশি পড়বে, বাট তোমরা যদি সেগুলোকে জিস্টটা টেনে না নিয়ে আসতে পারো, তোমরা যদি মূল পয়েন্টগুলো না নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় সেটা ডেলিভার করতে পারবে না। তোমাদের পরীক্ষার হলে গিয়ে মনে হবে, ইস এইটা পড়ছিলাম, ওটা পড়ছিলাম, গুলায় ফেলছি, এমনটা মনে হবে। সো প্লিজ বি কেয়ারফুল, ছোট ছোট পয়েন্ট আকারে তোমরা নোট করো, বই থেকে পারো আর এখান থেকে পারো, তোমার ক্লাস থেকে, সেগুলো থেকে নোট করো। তো যাই হোক, তা আমরা দেখতে পাচ্ছি যুক্তিবিদ্যা এবং গণিতে মিলের একটি জায়গা আছে, আরেকটি সেটা হচ্ছে উভয়ে কি হয়, প্রতীকের ব্যবহার করা হয়। যদিও গণিতে বেশি প্রতীকের ব্যবহারটা বেশি, বাট যুক্তিবিদ্যাতেও প্রচুর, এখন রিসেন্ট যে যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, সিম্বলিক লজিক, সেই সিম্বলিক লজিকে প্রতীকের ব্যবহারটা খুব বেশি করা হয়। তাহলে এদিক থেকে আমরা দেখলাম যুক্তিবিদ্যা এবং গণিতের বেশ কিছু বিষয়ে মিল রয়েছে, তাই না? আমি একটু সাদৃশ্যটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা সাদৃশ্যের কথাগুলি বুঝতে পেরেছো। বৈসাদৃশ্যের কথা যদি আমরা বলতে যাই, তাহলে তো বেশ কিছু বৈসাদৃশ্য আমরা পাবো। 3 নম্বর, আর একবার বলেন, এই সেতু ইসলাম, তুমি বলো 3 নম্বর কোনটা? আমি তো মুছে ফেললাম, একটু বলো, টপিকটা বলে দাও, আমি তাহলে দেখছি, টপিকটা বলে দাও। জুয়েল নন্দন তত্ত্ব বলেছ, আচ্ছা বলো সেতু ইসলাম, বলো কোন টপিকটা, আমি একটু বলছি, আমরা পরবর্তী টপিকে এগিয়ে যাই। দেখো বৈসাদৃশ্যের জায়গা আমরা দেখছি যে যুক্তিবিদ্যা, ঠিক আছে বিজ্ঞান, যুক্তিবিদ্যাকে আমরা বিজ্ঞানের একটা অন্তর্ভুক্ত বলছি, কিন্তু গণিত হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। গণিত কেমন বিজ্ঞান? গণিত হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। নন্দন তত্ত্বটা বুঝিয়ে দিব, কি প্রতীক ইউজ হয়? ও আচ্ছা, শিমু খান, শের খান, কি প্রতীক ইউজ হয় যুক্তিবিদ্যাতে? আচ্ছা তাহলে এই কথাটা একটু খেয়াল করো। আচ্ছা বৈসাদৃশ্যে আসার আগে তাহলে ওই কথাটা একটু ক্লিয়ার করে আসি তোমাদেরকে। দেখো প্রতীক বলতে যেমন যুক্তিবিদ্যাতে প্রতীকের কথা বলি, যেমন যুক্তিবিদ্যাতে যখন আমরা সহনমানের অধ্যায়ে যাব, তখন যুক্তিবিদ্যাতে যেমন একটা যুক্তিবিদ্যায় আমার যে পদগুলো রয়েছে, পি ব্যবহার করা হয়, পি একদম ফিক্সড একটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে প্রধান পদ। প্রধান পদ যুক্তিবিদ্যাতে তোমরা অনুমানের ক্ষেত্রে দেখতে পাবে। তারপরে হচ্ছে যে এম আছে, যেটা হচ্ছে মধ্যপদ, ওকে। তারপরে নেগেশন, আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি, যেমন ডট, এবং অর্থে, এবং আমরা যে বিভিন্ন সংযোজকগুলো জানি, কনজাংশন গুলো, এবং অর্থে আমরা ডট ব্যবহার করি। যদি এবং কেবল যদি অর্থে আমরা হচ্ছে যে সর্বসম চিহ্ন ব্যবহার করি, কিংবা মনে করো যে অথবা অর্থে ভেল ব্যবহার করি, অথবা অর্থে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, ঠিক আছে। এভাবে নানা ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া যুক্তি বাক্যের প্রকারভেদ রয়েছে, তোমরা সেখানে দেখতে পাবে এ, ই, আই, ও, 4 প্রকার যুক্তি বাক্য রয়েছে। 4 প্রকার যুক্তি বাক্যকে ফিক্সড করে দেওয়া হয়েছে, মানে যত যুক্তি বাক্য রয়েছে, যত যুক্তি বাক্য হতে পারে, সেগুলোকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং তাদেরকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়, এ, ই, আই, ও। এভাবে নানা প্রতীকে আমরা প্রতিনিধিত্ব করি। এবং এই যে ডট, এই যে ইফ অ্যান্ড অলিভ কিংবা ভেল, এইগুলোর কিন্তু প্রত্যেকটার ফিক্সড মিনিং রয়েছে এবং যৌগিক বচন তোমরা পড়তে পড়তে আরো দেখতে পাবে। এখন এই কথাগুলো বলে তোমার কাছে মাথার উপর দিয়ে যাবে, মনে হবে যে স্যার কি বলছে। এই জন্য আমি আসলে এত ডিটেলসে যাচ্ছি না। তো নানা ধরনের প্রতীকের ব্যবহার রয়েছে যুক্তিবিদ্যাতে, ঠিক আছে। আশা করি উত্তরটা পেয়েছো তোমরা, ওকে। তাহলে সেতু ইসলাম লিখেছে যথার্থতা। আচ্ছা আচ্ছা, যথার্থতা বলতে বোঝাচ্ছে যে যুক্তিবিদ্যা এবং গণিত উভয়ই কি করে, যুক্তির যেমন যুক্তিবিদ্যা কি করে, যুক্তির যথার্থতা নিয়ে আলোচনা করে। কোন একটি যুক্তি যথার্থ কিনা, যথার্থ মানে কি বৈধ কিনা, বৈধ কিনা সেটা নিয়ে আলোচনা করে না, বৈধ কিনা বা অবৈধ কি সেটা নিয়ে আলোচনা করে যুক্তি, যে যুক্তিটা সঠিক কিনা।
আর গণিতও তেমনি, গণিতের বিভিন্ন যে উপপাদ্য রয়েছে, যেমন তুমি একটা নতুন তথ্য ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°, সেটা কি নানাভাবে তোমরা প্রমাণ করেছো না, প্রমাণ করার চেষ্টা করে। তারপরে হচ্ছে যে কি পিথাগোরাসের উপপাদ্যটিকে তোমরা প্রমাণ করে দেখিয়েছো, তাই না? সেগুলো কি করে প্রমাণ করার চেষ্টা করে, নতুন নতুন আরো নতুন তথ্য আসতে পারে, সেগুলোকে কি করা হয়, প্রমাণ করার চেষ্টা করা হয়। তাহলে গণিতেও কি করা হয়, তাদের গণিতের যে থিওরিগুলো রয়েছে সেগুলোকে তার যথাযথ প্রমাণ করার চেষ্টা করা হয়, যুক্তিবিদ্যা ও যুক্তি যথাযথ প্রমাণ করার চেষ্টা করে। এদিক থেকে তাদের মধ্যে মিল রয়েছে, এটাই বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, সে তো আসলে বুঝতে পেরেছো, তুমি আমাকে আনসার করো তুমি বুঝতে পেরেছো কিনা। এরপরে আসো, বৈসাদৃশ্যের কথা আমরা ছিলাম। বৈসাদৃশ্যে আমরা বলছিলাম যে যুক্তিবিদ্যা বিজ্ঞান, ঠিক আছে, আকারগত বিজ্ঞান, বাট গণিত হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। গণিত কেমন বিজ্ঞান? বিশুদ্ধ বিজ্ঞান। কিন্তু যুক্তিবিদ্যাকে আমরা কি করতে পারি, কলাবিদ্যার অন্তর্ভুক্ত করতে পারি। কলাবিদ্যা আবার একই সাথে সেটা বিজ্ঞানের মতো কাজ করে, কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান বললে আমরা গণিতকে বিশুদ্ধ বিজ্ঞান বা পিওর সায়েন্স বলতে পারি, তাই না? এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। আবার আলোচ্য বিষয়বস্তু বড় মানে সবসময় দেখবে একটা কমন পার্থক্য তোমরা পাবে যুক্তিবিদ্যার সাথে অন্যান্য সাবজেক্ট বা যে কোনো দুইটি সাবজেক্টের মধ্যে কমন পার্থক্য হচ্ছে বিষয়বস্তুর পার্থক্য। মনে থাকবে, এটা একদম কমন আনসার তোমাদের জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দুইটি সাবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে বিষয়বস্তুর পার্থক্য থাকবে, কারণ বিষয়বস্তুর পার্থক্য আছে বলেই তারা দুইটি ভিন্ন সাবজেক্টে আলোচিত হচ্ছে, ঠিক আছে? তাহলে বিষয়বস্তুর পার্থক্য রয়েছে। সেকেন্ড হচ্ছে বিষয়বস্তুর, আলোচ্য বিষয়বস্তুর পার্থক্য রয়েছে। সেতু ইসলাম লিখেছে জি, ওকে, থ্যাংক ইউ। বিষয়বস্তুর পার্থক্য রয়েছে। বিষয়বস্তুর পার্থক্য তো আবার একই কথা, যুক্তিবিদ্যার জন্য যুক্তি বিষয়বস্তু, বাট গণিতের জন্য হচ্ছে বিভিন্ন সংখ্যা, পরিমাণ, প্রতীক, হিসাব, তাই না? এইগুলো নিয়ে গণিত আলোচনা করতে বা বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে, থিওরিগুলো নিয়ে আলোচনা করে। বিষয়বস্তুর পার্থক্য রয়েছে। এছাড়া আরো বিষয় পার্থক্য রয়েছে যে যুক্তিবিদ্যার সিদ্ধান্তগুলি কেমন হতে পারে। যুক্তিবিদ্যার সিদ্ধান্তগুলি মাঝে মাঝে স্থানকাল পাত্রভেদে যুক্তিবিদ্যার সিদ্ধান্তগুলি নিয়ে তর্ক, মানে যুক্তিবিদদের মধ্যে তর্ক বিতর্ক রয়েছে, তাই না? যে কোনো যুক্তিবিদ আরোহ অনুমানকে সমর্থন করছেন, কোনো যুক্তিবিদ অবরোহ অনুমানকে সমর্থন করছেন। প্রসেসগুলো নিয়ে কিছুটা তর্ক বিতর্ক থাকতে পারে। বাট গণিতের যেগুলো একবার প্রমাণিত হয়ে যায়, যেগুলো প্রমাণিত সত্য, সেই প্রমাণিত সত্য নিয়ে আসলে আর কেউ তর্ক বিতর্ক সাধারণত করে না, তাই না? প্রমাণিত সত্য নিয়ে যেমন গণিতেও তর্ক বিতর্ক হয় না তা না, গণিতেও যেমন তর্ক বিতর্ক রয়েছে। যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন মনে করো যে আমরা স্বাভাবিক সংখ্যা নাম শুনেছি, ন্যাচারাল নাম্বার, আমরা সেটার অধ্যায়ের অঙ্ক করতে গিয়ে দেখেছি x belongs to n, নাকি n ফর ন্যাচারাল নাম্বার আমরা পড়েছি। তো এই যে স্বাভাবিক সংখ্যা নিয়েও কিন্তু মতবিরোধ রয়েছে। কি রয়েছে? যেমন মনে করো যে 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে, একটা মত বলে সেটা হচ্ছে যে শুধু ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে, পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু আরেকটা মতে, রিসেন্ট একটা মতবাদ এসেছে যে না, 0 সহ সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে তাদেরও কিন্তু তত্ত্বগত পার্থক্য রয়েছে, বাট যেটা একবার সলভ হয়ে যায়, যেটা একবার প্রমাণিত হয়ে যায়, সেটা নিয়ে আসলে আর মতামত দ্বিমত হওয়ার কোনো অপশন থাকে না। কিন্তু যুক্তিবিদ্যাতেও আসলে ওই ধরনের অনেকটা, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে যে প্রক্রিয়াগুলো নিয়ে ভিন্ন মত রয়েছে, যে না আরোহ প্রক্রিয়ায় হতে পারে বা অবরোহ প্রক্রিয়া হতে পারে। এই বিভিন্ন যে প্রসেসটা নিয়ে একটু ভিন্ন মত থাকতে পারে। এদিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। কি নিয়ে পার্থক্য রয়েছে? যে তাদের যুক্তিবিদ্যার আলোচনার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং গণিতের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে কিছুটা পার্থক্য রয়েছে। ওকে, একটু পরে পরে ক্লাস ভিডিওটা বোঝা যাচ্ছে না, আনক্লিয়ার। ফাহাদ, নন্দন তত্ত্বটা আমি একটু বুঝতে পারছি না বলছো। ওকে, এত নন্দন তত্ত্ব টোটাল অধ্যায়টাই আলোচনা করেছি। আর তোমার কি যুক্তিবিদ্যা আছে? জুয়েল, তোমার কি যুক্তিবিদ্যা আসলে আছে কিনা? তুমি একবার লিখেছো এটা কি আর্টসের সাবজেক্ট কিনা। সো যদি তুমি যুক্তিবিদ্যা না হয়ে থাকো তাহলে ক্লাস করার জন্য ধন্যবাদ, বাট তাহলে আমি আসলে আর এটা বোঝাতে চাচ্ছি না। ওকে, আশা করি তোমরা যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যেকার পার্থক্য এবং সম্পর্কটাও বুঝতে পেরেছো। আজকের এই টপিকটা আর আগাচ্ছি না, কারণ হচ্ছে যে অলরেডি আমাদের টাইমও প্রায় 46 বেজে গিয়েছে। যুক্তিবিদ্যা সাথে নন্দতত্ত্বের আমরা আলোচনা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখেছি, যুক্তিবিদ্যার সাথে গণিতের আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখেছি। আমরা এখান থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে, যুক্তিবিদ্যা নন্দতত্ত্বের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, কিংবা গণিতের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য চেয়ে আলোচনা করতে চাই। সো তোমরা আশা করি পয়েন্ট আউট করে এগুলো আনসারিং করবে, ঠিক আছে? গুছিয়ে লিখবে, আনসারিং করবে। তোমরা যদি একটু একটু রিভিউ করতে চাই, তাহলে আমরা যে নন্দতত্ত্ব পড়লাম সেটি ছিল, নন্দন তত্ত্ব হচ্ছে একটি মূল্যায়ন ধর্মী বিদ্যা।
নন্দন তত্ত্ব হচ্ছে তামান্না একটা লিখেই দিয়েছে, নন্দন তত্ত্ব মানে সৌন্দর্য তত্ত্ব। থ্যাংক ইউ ফর হেল্পিং। ওকে, দেখো হচ্ছে যে নন্দন তত্ত্ব হচ্ছে অভিজ্ঞতা বিষয়ে, অভিজ্ঞতা বা প্রত্যক্ষণ এই বিষয়গুলির উপরে মূল্যায়নকারী একটি বিদ্যা, যেটি মূল্যায়ন করে যে এটি সুন্দর, মানে কোনো কিছু সুন্দর। আমার অভিজ্ঞতা যেটি হলো, যেমন আমি দেখে কোনো কিছুকে সুন্দর বলতে পারি বা অসুন্দর বলতে পারি। আমি কোনো কিছু একটা কথা শোনার পরে মনে হতে পারে যেটি বাজে কথা বা ভালো কথা বা সুন্দর কথা। তো এই যে আমাদের যে 5টি ইন্দ্রিয় রয়েছে, নাক নাক বলো, জিহ্বা বলো, কান, চোখ, তাই না, আর ত্বক, এই যে 5টি ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষণ করছি, এগুলোকে আমরা আমাদের মানসিক সেন্স দ্বারা, বৌদ্ধিক শক্তি দ্বারা আমরা বলছি এটি সুন্দর না অসুন্দর। তাই এটি হচ্ছে যে নন্দন তত্ত্ব, যেখানে অভিজ্ঞতার মূল্যায়ন করা হয় সুন্দর না অসুন্দর এইভাবে। আর এইটি হচ্ছে তাহলে মূল্যায়ন ধর্মী বিদ্যা। এদিক থেকে যুক্তিবিদ্যার সাথে বেশ কিছু বিষয় মিল রয়েছে, কারণ দুইটি হচ্ছে মূল্যায়ন ধর্মী বিদ্যা। আর অমিলের জায়গাও রয়েছে, বিষয়বস্তুর দিক থেকে অমিল রয়েছে। তারপরে হচ্ছে যে এই আমরা যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলছি, কারণ এখানে নিয়ম কারণের ব্যাপার রয়েছে যুক্তিবিদ্যাতে, বাট নন্দন তত্ত্বতে আকারগত বিজ্ঞান বলছি না, কারণ এখানে কোনো নিয়ম কারণ নেই। এই সমস্ত পাঠ্যগুলো যেগুলো বললাম সেগুলো আর রিপিট করতে যাচ্ছে না, সেগুলো আমি বাংলা আসলে তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি, সেটাও বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। রঙিন স্বপ্ন লিখেছো, বুঝতে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম, ভেরি মাচ ওয়েলকাম স্যার। আজকে পড়া অনেক, ওকে, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। এখন কথা হচ্ছে যে তোমরা আশা করি সকলে ক্লাসগুলো বুঝতে পারছো। শুধু বুঝলে হবে না, ক্লাসটা করলে হবে না, এরপরে তোমরা একটু বইয়ে একটু প্লিজ দেখে নিবে, একটু বইয়ের টপিকগুলো দেখে নিবে। দেখবি এই কথাগুলো আমি যেগুলো বলছি, সেই টপিকগুলো তো আমি আর বাইরের টপিক বলছি না, বইয়ে আছে। সেই বইয়ের টপিকগুলো আমার লেকচার শোনার পর যদি তোমরা দেখো, দেখবে খুব ইজি হয়ে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ক্লাস তোমরা, আমি যেটা তোমাদের ফার্স্টে বলেছিলাম, 90% মার্কস পাইতে হবে মিনিমাম যুক্তিবিদ্যাতে। তো সেখানে তোমরা 90% মার্কস পাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আগামী সপ্তাহে আবার সোমবারে দুপুর 12টার সময় দেখা হবে, আমি যদি বেঁচে থাকি। তোমরা আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য আমার দোয়া থাকলো, তোমাদের জন্য, তোমরা যেন সুস্থভাবে থাকো। নতুন শীত চলে আসছে, শীতের জন্য অসুস্থ হয়ে না পড়ো। ওকে, তোমাদের সকলের জন্য দোয়া থাকবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।